নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, এইটাই হচ্ছে সকালবেলার একমাত্র কামনা। আজকে আসামে সতী সাধনী দিবস। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 7ই বৈশাখ 1432, ইংরেজির 21শে এপ্রিল 2025, সোমবার। আজ অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 5:16, সূর্যাস্তের সময় বিকেল 5:57। নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 8:06 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তনে আমরা তক্ষকের কথা বলছিলাম। তক্ষকের কথায় পুরনো গল্প আপনারা অনেকেই জানেন, কিন্তু ওই যেটা হয় না পুরাণ চিরন্তনে, করতে করতে মনে হয় যে হ্যাঁ গল্পটা জানেন হয়তো, কিন্তু পুরোটা জানেন না। মানে নানান ভাঁজ ভোঁজ এই সমস্ত নিয়ে, নানান রকমের ওঠা পড়া, আলো অন্ধকার, তাই নিয়ে সব গল্পটা জানেন না, মোটের ওপর গল্পটা জানেন। আমরা অনেকের ক্ষেত্রেই যেটা হয় পুরাণের গল্প, তো আর একটু বেশি অনুপুঙ্খ নিয়ে গল্পটা বলবার চেষ্টা করছি। তক্ষকের গল্প। তক্ষক তিনি এসেছেন ছদ্মবেশে, তার লোকজনেরা ওই ফলের মধ্যে তক্ষক এসেছেন পরীক্ষিতের সভায়। 7 দিনের মাথায়, 7 দিনের মাথায় সাপের কামড়ে, তক্ষকের কামড়ে পরীক্ষিত মারা যাবেন, এই হলো শৃঙ্গিমুনির অভিশাপ। সেই অভিশাপ সফল করবার জন্যে এর পেছনের ইতিহাস, গল্প, তক্ষক, অর্জুন, অর্জুনের ছেলে এই অভিমন্যু, অভিমন্যুর ছেলে পরীক্ষিত, এই সমস্ত কথা তো বলেছি আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। অপরোক্ষানুভূতি এই প্রবন্ধটির আজকে শেষ পর্ব। তারপরে আমরা পরের দিন থেকে অন্য পর্বে চলে যাব। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের কথামৃত থেকে পাঠ করে শোনাবো স্বামী গোকুলানন্দের মানসিক চাপ জয় করবার উপায় নিয়ে লেখা। আপনাদের চিঠিপত্র পড়ব এবং শেষে বাইরে দূরে, আমরা এখন দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। গানের পর তক্ষক তো অন্য সব সাপটাপিদের তপস্বীর বেশে সাজিয়েছে, নিজে একটা খুব রসালো ফলের মধ্যে ঢুকে সেইখানে সেই ফলটা রাজা পরীক্ষিতকে দেওয়া হয়েছে। তো পরীক্ষিতের এর মধ্যে 7টা দিন কেটে গেছে। তো 7টা দিন কেটে যাওয়ার ফলে যেমন প্রহরাতেও একটা ঢিলেমি এসেছে, সেই রকম পরীক্ষিতেরও মনে হচ্ছে যে ঠিক আছে, হয়ে গেছে, বিপদ কেটে গেছে। একেবারে শেষ সময় এসে যেরকম আর কি হয়, তো সেই রকম হয়েছে। তো বেশ আত্মবিশ্বাসের সঙ্গে 7ম দিন সন্ধেবেলা তখন তো পরীক্ষিত বলছেন যে ফলের ভেতর থেকে একটা কীট বেরিয়ে এসছে। সেই কীটটার কথা বলেছিলাম আপনাদের। সেইটাকে গলার ওপর রেখে বলছেন যে আমি শমিক মুনির কাছে অপরাধ করেছি, সেই অপরাধের স্খলন হোক এবার, এই কীট তক্ষক হয়ে দংশন করুক আমাকে। এইটা যে খুব একটা অনুতাপ করে বলছেন এমনটা কিন্তু নয়, ঠাট্টা করেই বলছেন। একটা কীট তো, সাপ তো আর নয়, তক্ষক তো আর নয়, সামান্য একটা কীট ফলের ভেতর থেকে বেরিয়ে এসেছে। হাসছেন, ওই কীটটাকে এদিক ওদিক করে ফেলে হাসছেন। মানে মহাভারতের মধ্যে রয়েছে আর কি, যেটা রাজার বোধ বুদ্ধি, কর্তব্য অকর্তব্যের বোধ, অনুতাপ, এই সমস্ত কিচ্ছু কাজ করছিল না।
বলে বলা হচ্ছে যে মরণোন্মুখ মানুষ তার এই সমস্ত বোধ থাকে না, রাজারও তা নেই। রাজার মৃত্যু ঘনিয়ে এসেছে এবং তাই হলো, সেই যে ছোট্ট কীটটা সে মুহূর্তের মধ্যে তক্ষক হয়ে গেল এবং তক্ষক হয়ে গিয়ে রাজাকে দংশন করলো। পরীক্ষিত মারা গেলেন। এই যে নাগ তপস্বীদের দেওয়া ফলের মধ্যে তক্ষক কৃমিকীট হয়ে লুকিয়েছিলেন, এইটা খুব গুরুত্বপূর্ণ কথা নয়, যেটা মনে হয় আর কি। আপনি যদি আবার বাস্তবের দিক থেকে দেখেন, সম্ভাব্যতার দিক থেকে যদি দেখেন, তাহলে এই রকম করে বলা যেতে পারে যে ওই তপস্বী মুনি ঋষি এইরকম সব অনুচর যে নাগেরা ছিল, তাদের মধ্যেই তক্ষক লুকিয়েছিলেন। এবং এইটা হয়তো একটা উপমার মতন, যে একটা সুন্দর মিষ্টি ফল, তার বাইরের যে চেহারা সেইটা দেখে ফলের ভেতরে কি কীট আছে সেইটা কি বুঝতে পারা যায়? পারা যায় না তো। ঠিক তেমনি করে একজন সজ্জন সাধু তপস্বী, হ্যাঁ, তাকে দেখে বুঝতে পারা খুব মুশকিল যে তার ভেতরে একটা তক্ষক লুকিয়ে থাকতে পারে। মানে এই যে গল্পটা, এই গল্পটার ভেতরে এই রকমের একটা মানে আছে, কিন্তু এই গল্পটার ভেতরে এই রকমের একটা একেবারে আধুনিক মানে বলতে যেটা বোঝায়, মানে আমরা আমাদের চারপাশে যে মানুষজনদের দেখি তাদের মধ্যে এইরকম তো দেখি আমরা যে খুব ভালো, ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি, মিষ্টভাষী, হ্যাঁ, সব সময় হয়তো ঠাকুর দেবতার নাম করছে, কিন্তু ভেতরে ভেতরে আবার ভয়ানক তক্ষক সাপের মতন। এই এই রসালো ফলের মধ্যে তক্ষকের থাকার গল্পটা আসলে তারই প্রতীক কিনা কে জানে। পণ্ডিতেরা তো কেউ কেউ মনে করেছেন যে হ্যাঁ, ওইটা আসলে এই ধরনের মানুষেরই প্রতীক। শোনাচ্ছি পুরাণ চিরন্তন তক্ষকের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনে নি। ভারতের যেটা বলা হচ্ছে সেইটা এবার আপনাদের বলি। এমনি তো পুরাণের গল্পে যেটা আছে, তক্ষক একটা ফলের ভেতরে ঢুকে, কিন্তু মহাভারতে যিনি কবি তিনি কিন্তু এই ফলের ভেতরকার কীটের কথা উল্লেখ করেননি। তিনি একটা কথা বলেছেন, শৃঙ্গিমুনি তক্ষককে ব্যবহার করেছিলেন পরীক্ষিতকে মেরে ফেলার জন্য, এবং পরীক্ষিত সভায় যখন বসে আছেন তখন তক্ষক ব্রাহ্মণ ঋষি মুনির ছদ্মবেশ ধারণ করে পরীক্ষিতের সামনে এসে তাকে দংশন করলেন। ফলটলের গল্প নেই, পরিষ্কার তক্ষক ছদ্মবেশে এসে পরীক্ষিতকে দংশন করলেন। এটাই বেশি সম্ভব বলে মনে হয়, তাই না? তো যাই হোক, পরীক্ষিত তো মারা গেল। মারা যাওয়ার পরে তার ছেলে জন্মেজয়, সে বাচ্চা ছেলে একেবারে, তাকে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো। হস্তিনাপুরের রাজ সিংহাসনে তিনি বসলেন। জন্মেজয় যখন সিংহাসনে বসেছেন তখন বাবা মারা গেছেন সে তো বটেই, ঠিক আছে, কিন্তু কিভাবে মারা গেছেন, কোন কোন ঘটনা পরম্পরায় তাকে চলে যেতে হয়েছে, এই সমস্ত নিয়ে তিনি তত সচেতন কিছু ছিলেন না। এবং একটা বয়স হওয়ার আগে পর্যন্ত যেরকম বাচ্চা ছেলেকে বলে না আর কি, তো এরকম এরকম ঘটনা ঘটেছিল, এইটা বাচ্চা ছেলেকে বলে না সেই রকম করে। কিন্তু একটা বয়স হয়েছে, তখন মন্ত্রীরা যখন সেই জন্মেজয় তাকে বললেন যে এই রকম করে তক্ষক তোমার বাবাকে মেরেছিলেন, তো এটা একটা প্রতিশোধ নিতে হবে, নিতেই হবে জন্মেজয়কে। মানে জন্মেজয় ঠিক করলে যে হ্যাঁ, প্রতিশোধ নেব। তো সিংহাসনে আরোহণের পরে জন্মেজয় একবার তক্ষশিলা অভিযান করেছিলেন এবং জয়ও করেছিলেন। মন্ত্রীরা করিয়েছিলেন তাকে দিয়ে, এবং নিশ্চয়ই ওই তক্ষকের ওপর যে মন্ত্রীদের রাগ, সেই রাগ থেকেই জন্মেজয়কে দিয়ে এই অভিযানটা করানো হয়েছিল। তো এর আগে জন্মেজয় একটা অভিশাপ পেয়েছিলেন। সেই অভিশাপটা হচ্ছে, তিনি খানিকটা অনাচারী কোনো আচরণ করেছিলেন, তার ফলে তিনি অভিশাপ পেয়েছিলেন যে অতর্কিতে তোমাকে বিপদের মুখোমুখি হতে হবে, অতর্কিতে। আর সেই অতর্কিত বিপদ বলতে কিন্তু সর্পদংশনও হতে পারে।
তো যাই হোক, জন্মেজয় এইবার বড় হয়েছেন। তারপরে কি হলো, জন্মেজয় সর্পযজ্ঞের কথা আপনারা সকলেই জানেন আমার ধারণা, কিন্তু তার পটভূমিটা তৈরি করা পুরাণকাররা যেভাবে করছেন সেটা সবটা হয়তো আমরা জানি না, বলবো পরের দিন বলবো। আপাতত গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, পরোক্ষানুভূতি। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজ এই প্রবন্ধের একেবারে শেষ অংশটুকু পড়ে শোনাই। আমরা যদি পশুগণের উন্নত অবস্থা মাত্র হই, তবে যে বিচারে ওই সিদ্ধান্ত হইল, তাহা হইতে ইহাও সিদ্ধান্ত হইতে পারে যে পশুগণ মানুষের অবনত অবস্থা মাত্র। তুমি কেমন করিয়া জানিলে তাহা নয়? তোমরা দেখিয়াছ ক্রমবিকাশবাদের পথ কেবল এই, নিম্নতম হইতে উচ্চতম প্রাণী পর্যন্ত সকল দেহই পরস্পর সদৃশ। কিন্তু উহা হইতে তুমি কি করিয়া সিদ্ধান্ত করো যে নিম্নতম প্রাণী হইতে ক্রমশ উচ্চতর প্রাণী জন্মিয়াছে এবং উচ্চতম হইতে ক্রমশ নিম্নতর জন্মে নাই? দুদিকেই যুক্তি সমান। আর যদি এই মতবাদে বাস্তবিক কিছু সত্য থাকে, তবে আমার বিশ্বাস এই যে একবার নিম্ন হইতে উচ্চে আবার উচ্চ হইতে নিম্নে যাইতেছে, ক্রমাগত এই দেহশ্রেণীর আবর্তন হইতেছে। ক্রম সংকোচবাদ স্বীকার না করিলে ক্রম বিকাশবাদ কিভাবে সত্য হইতে পারে? যাহা হোক, আমি যে কথা বলিতেছিলাম যে মানুষের ক্রমাগত অনন্ত উন্নতি হইতে পারে না, তাহা বেশ বুঝা গেল। অনন্ত জগতে অভিব্যক্ত হইতে পারে, ইহা যদি আমাকে কেহ বুঝাইয়া দিতে পারে, তাহা বুঝিতে প্রস্তুত আছি। কিন্তু আমরা ক্রমাগত সরল রেখায় উন্নতি করিয়া চলিতেছি, এ কথা আমি আদৌ বিশ্বাস করি না। ইহা অসম্বদ্ধ প্রলাপ মাত্র। সরল রেখায় কোনো গতি হইতে পারে না। যদি তুমি তোমার সম্মুখ দিকে একটি প্রস্তর নিক্ষেপ করো, তবে এমন এক সময় আসিবে যখন উহা ঘুরিয়া বৃত্তাকারে তোমার নিকট ফিরিয়া আসিবে। তোমরা কি গণিতের সেই স্বতঃসিদ্ধ পড়ো নাই যে সরল রেখা অনন্ত রূপে বর্ধিত হইলে বৃত্তাকার ধারণ করে? অবশ্য ইহা এই রূপই হইবে, তবে হয়তো পথে ঘুরিবার সময় একটু এদিক ওদিক হইতে পারে। এই কারণে আমি সর্বদা পুরাতন ভাবকেই ধরিয়া থাকি। যখন দেখি কি খ্রিস্ট, কি বুদ্ধ, কি বেদান্ত, কি বাইবেল সকলেই বলিতেছেন এই অপূর্ণ জগৎকে ত্যাগ করিয়াই কালে আমরা পূর্ণতা লাভ করিব, এই জগৎ কিছুই নয়, খুব জোর উহা সেই সত্যের একটি ভয়ানক বিষদৃশ অনুকৃতি, ছায়া মাত্র। সকল জ্ঞানহীন ব্যক্তি এই ইন্দ্রিয় সুখ উপভোগ করিবার জন্য দৌড়াইতেছে। ইন্দ্রিয়ে আসক্ত হওয়া খুব সহজ, আরো সহজ আমাদের পুরাতন অভ্যাসের বশবর্তী থাকিয়া কেবল পানাহারে মত্ত থাকা। কিন্তু আমাদের আধুনিক দার্শনিকেরা চেষ্টা করেন এই সকল সুখকর ভাব লইয়া তাহার উপর ধর্মের ছাপ দিতে। কিন্তু ওই মত সত্য নহে। ইন্দ্রিয়ের মৃত্যু আছে, আমাদিগকে মৃত্যুর অতীত হইতে হইবে। মৃত্যু কখনো সত্য নহে, ত্যাগই আমাদিগকে সত্যে লইয়া যাইবে। নীতির অর্থই ত্যাগ। আমাদের প্রকৃত জীবনের ভিত্তি ত্যাগ। আমার জীবনের সেই মুহূর্তেই বাস্তবিক সাধু ভাবাপন্ন হই এবং প্রকৃত জীবন যাপন করি যে মুহূর্তে আমরা আমির চিন্তা হইতে বিরত হই। আমির যখন বিনাশ হয়, আমাদের ভিতরের পুরাতন মানুষ ক্ষুদ্র আমিত্বের মৃত্যু হয়, তখনই আমরা সত্যে উপনীত হই। আর বেদান্ত বলেন সেই সত্যই ঈশ্বর, তিনিই আমাদের প্রকৃত স্বরূপ। তিনি সর্বদাই আমাদের সহিত আছেন, শুধু তাহাই নহে, আমাদের মধ্যেই রহিয়াছেন। তাহাতেই আমরা সর্বদা বাস করিব। যদিও ইহা বড় কঠিন বোধ হয়, তথাপি ক্রমশ ইহা সহজ হইয়া আসিবে। তখন আমরা দেখিব তাহাতে অবস্থানই একমাত্র আনন্দপূর্ণ অবস্থা, আর সকল অবস্থায় মৃত্যু। আত্মার ভাবে পূর্ণ থাকাই জীবন, আর সকল ভাবে মৃত্যু মাত্র। আমাদের বর্তমান জীবনকে শিক্ষার জন্য একটি বিদ্যালয় মাত্র বলিতে পারা যায়। প্রকৃত জীবন লাভ করিতে হইলে আমাদিগকে ইহার বাহিরে যাইতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। শেষ হলো অপরোক্ষানুভূতি।
স্বামী বিবেকানন্দের পর এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন, তার শিষ্য শাবক যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে বলতে বলছেন, হাজরার সম্পর্কে বলছেন যে হাজরা টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকতো, ডেকে লম্বা লম্বা কথা শোনাতো। আবার তাদের বলতো, রাখাল টাকাল যা দেখছো ওরা জব তপ করতে পারে না, হো হো করে বেড়ায়। এইরকম লোককে আপনারা কি চোখে দেখবেন? আপনারা দেখবেন যে কিছু কিছু লোক আছে, ধর্মস্থানে এরকম লোক কিছু কিছু পাওয়া যায়, যারা কাছে এনে বসাবে, বসিয়ে বড় বড় কথা বলবে আর অন্যের নামে নিন্দে টিন্দে করবে। আমি যা জানি তা অন্য আর কেউ জানে না, ওরা সব কিচ্ছু জানে না, আমি এইরকম করে বলে। তাদের সম্পর্কে আমাদের মনের মধ্যে একটা কিরকম বিরূপ ধারণা তৈরি হয়ে যায় না? ঠাকুর কি বলছেন? বলছেন, আমি জানি কেউ যদি পর্বতের গুহায় বাস করে, গায়ে ছাই মাখে, উপবাস করে, নানান কঠোর সমস্ত বিধিনিষেধ পালন করে, কিন্তু ভেতরে ভেতরে বিষয় মন, কামিনী কাঞ্চনে মন, সে লোককে আমি বলি ধিক। আর যার কামিনী কাঞ্চনে মন নেই, খায় দায় বেড়ায়, তাকে বলি ধন্য। অর্থাৎ ঈশ্বর আরাধনা করতে হবে না, কিন্তু তুমি যদি কামিনী কাঞ্চনে মন দাও, তুমি বাইরে একটা ভেগ ধরলে, আমি সাধু টাধু হলাম, ঠিক আছে সাধু হলাম, তারপরে কি হয়, সাধু হয়েও আমি কামিনী কাঞ্চনের প্রতি আমার যে আকর্ষণ সেইটা ছাড়তে পারছি না কিছুতেই। অথচ আমি তো বলতে পারছি না, আমি তো পাঁচজনকে বলতে পারছি না যে না, আমি এই যে সাধুর বেশ ধরে আমি সংসার ত্যাগ করে চলে এসেছি, আমি এরকম করে দেখছি আর কি মানুষটিকে, এই যে সংসার ত্যাগ করে চলে এসেছি, আমি না আসলে ভেতরে ভেতরে সংসার ত্যাগ করিনি, আমি না আসলে ভেতরে ভেতরে আমার রিপুগুলোকে সংহার করতে পারিনি, আমি না আসলে ভেতরে ভেতরে এই কামিনী কাঞ্চনের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে ঝেঁটিয়ে বিদায় করতে পারিনি। এটা লোককে বলা যায় না, লোক লজ্জাও তো আছে। যে মানুষ কামিনী কাঞ্চনের বশ, সেই মানুষ তো লজ্জারও বশ। ফলে সে ওরকম ভেগ ধরে রয়েছে, কিন্তু তাকে ঠাকুর বলছেন ধিক। আর অন্যদিকে যে লোক খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, ওইদিকে মন নেই, কি টাকা পয়সা ধর কিছু, এরকম মানুষ আছে। কিন্তু মানে আমার চেনা জানা মানুষই এরকম অনেকে আছেন যে প্রচুর বিষয় সম্পত্তি পাওয়ার ব্যাপার রয়েছে, সেই বিষয় সম্পত্তি তার জন্য অপেক্ষা করে রয়েছে, প্রায় একটু আবেদন করলে, একটু আদালতে গিয়ে দাঁড়ালে হয়ে যায়। কি হয়ে যায়, ছাড়, বেশ আছে, আমি তো দিব্যি আছি, খেতে পড়তে পারছি তো, ঠিক আছে। এইটা একটা ধরন, এবং তাকে ঠাকুর বলছেন যে খুব ভালো, ধন্য ধন্য। এই মণি মল্লিককে দেখিয়ে বলছেন, এর বাড়িতে সাধুর ছবি নেই। আরে সাধুদের ছবি রাখলে ঈশ্বরের উদ্দীপন হয়। এইটা একেবারে বনবিজ্ঞানের কথা। কিন্তু যে আপনি যখন কোনো একটা ছবি ঘরে রাখেন, সেটা সাধুর ছবি হতে পারে, সেটা বেড়ানোর ছবি হতে পারে। সেই বেড়ানোর যে ছবিটা, আপনি একটা সুন্দর প্রকৃতির ছবি রাখলেন, আপনার মনটা খানিকটা প্রকৃতিমুখী হয়ে যাবে, আপনার সেইটা কোথাও একটা আপনার ভেতরে তার একটা ছায়া ফেলবে। হ্যাঁ, এরকমটা তো হয়। সেই রকম করে সাধুদের ছবি যদি ঘরে রাখা যায়, তাহলে একটা উদ্দীপন হয়। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। বলছেন নন্দিনীর ঘরে, নন্দিনী হচ্ছেন মণি মল্লিকের বিধবা কন্যা, ঠাকুরের খুব ভক্ত। নন্দিনীর ঘরে ভক্ত মেমের ছবি আছে, মেম ভজনা করছে, মানে প্রেয়ার করছে আর কি। আর একখানা ছবি আছে, বিশ্বাস পাহাড় ধরে একজন আছে, নিচে অতল স্পর্শ সমুদ্র, বিশ্বাস ছেড়ে দিলে একেবারে অতল জলে পড়ে যাবে। এটা মণিলাল বলছেন। আরেকটি ছবি আছে, কয়েকটি বালিকা বর আসবে বলে প্রদীপে তেল ভরে জেগে বসে আছে, যে ঘুমিয়ে পড়েছে সে দেখতে পাবে না, ঈশ্বরকে বর বলে প্রার্থনা করছে। এই যে ছবিটা, তৃতীয় ছবিটা, তাকে নিয়ে একটা দুটো কথা মনে হচ্ছে, সেইটা একটু আপনাদের বলি। সেইটা হচ্ছে যে ঈশ্বরকে বর হিসেবে কল্পনা করা, এটা তো পুরনো, মানে সাহেবদের ছবির কথা বলছেন মণি, কিন্তু এটা আমাদের এখানেও তো খুব পুরনো, যে স্বামী যিনি
তাকে ঈশ্বর বলে কল্পনা করো, বা উল্টো দিক থেকে ঈশ্বরকে তুমি স্বামী হিসেবে, বর হিসেবে কল্পনা করো। এটা তো আছেই। এবং এই যে ঘুমিয়ে পড়েছে, তার ফলে আর তার দেখা মিলল না। এই রবীন্দ্রনাথের একটা গান আছে, ওরে মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো দ্বারে, ও তার চলে যাবার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ভাঙলো রে ঘুম অন্ধকারে। এই আমাদের সকলের ক্ষেত্রে সত্যি। এর আগে কবে একটা পরশ পাথরের কথা বলছিলাম, সেও তো ওই একই কথা, যে জীবনের চলার পথে চলতে 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 আমরা ঈশ্বরের দেখা পাই। যে কোনো মহৎ কিছু, যে কোনো বড় কিছু, যে কোনো উদ্ভাস কিছু, পূর্ণ উদ্ভাস। সবসময় যে ঠাকুর দেবতা জপ তপ এই সমস্ত করতে হবে তার কোনো মানে নেই। জীবনে চলার পথে এরকম মানুষের মধ্যে মহত্ব দেখি, প্রকৃতির মধ্যে কত সুন্দর হঠাৎ করে উদ্ভাসিত হয়ে ওঠে চোখের সামনে, এইগুলো দেখি। তো এইগুলোর মধ্যে তো ঈশ্বর আছেন, এবং একে আমরা অধিকাংশ মানুষ চিনতে পারি না, একে আমরা অধিকাংশ মানুষ একে দেখতে পাই না। তার ফলে কোথাও একটা কিরম গন্ডগোল হয়ে যায় আর কি, মানে তিনি আমাকে ফেলে চলে যান। তো এই যে তিনটে ছবির কথা বলছেন, একটা হচ্ছে বিশ্বাস নামক পাহাড়টা আঁকড়ে বসে আছে একজন, এইখান থেকে হাত ছেড়ে দিলে নিচে পড়ে যাবে। এটা কিন্তু বিলিতি ছবি, মানে এই ছবিগুলো তো এদেশি ছবি নয়, বিলিতি ছবি, যে আঁকড়ে ধরে থাকো একেবারে। আর একটা ছবি, ওই বর আসবে বলে বসে রয়েছে, এরকম সব। তো ঠাকুর বলছেন বেশ বেশ বেশ, এটা বেশ। তো মনিলাল বলছে আরো ছবি আছে, বিশ্বাসের বৃক্ষ, পাপ পুণ্যের ছবি। তো শ্রীরামকৃষ্ণ ভবনাথকে বলছেন বেশ সব ছবি, তুই দেখতে যাস। কথাবৃত থেকে পাঠ আজকের মতো এখানেই শেষ করি। এরপরে গান, গানের পর মানসিক চাপ জয় করার উপায়, স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। গানের পর ফিরে এলাম, স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। স্বামী বিবেকানন্দের কথা বলছিলেন গোকুলানন্দজি, বলছিলেন যে এই যে পতঞ্জলির দ্বিতীয় সূত্রটি, সেই সূত্রটিকে স্বামী বিবেকানন্দ কিভাবে ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করতে গিয়ে তিনি যেটা বলছেন, সেটা এর আগের দিন বলেছিলাম, তবু আজকে আরেকবার মনে করিয়ে দিই, কারণ এইখান থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হবে, আমাদের বা স্বামী গোকুলানন্দের আলোচনাটা শুরু হবে। সেটা হচ্ছে চিত্ত বা মন যে পাঁচটা দশায় নিজেকে প্রকাশ করে, সেগুলো হলো ছড়িয়ে থাকা ব্যাপ্ত অবস্থা, অন্ধকার দশা, নিয়ন্ত্রণারম্ভ, একমুখীনতা ও একাগ্রতা। এই পাঁচটা পর্ব আছে, এই পাঁচটা ভাগ আছে মনের যে প্রকাশ, সেই প্রকাশের পাঁচটা ভাগ আছে। এবারে এই ভাগগুলোর ব্যাখ্যা করছেন স্বামী বিবেকানন্দ। কিভাবে করছেন দেখি, একটু বুঝিয়ে বলি। মনের ছড়িয়ে থাকা ব্যাপ্ত অবস্থা বলতে স্বামীজি বলতেন ক্ষিপ্ত অবস্থার কথা, যে অবস্থায় আমরা অনেকেই আমাদের মহামূল্যবান শক্তিকে বিনষ্ট করি, অপচয় করি। এর দাওয়াই হিসেবে পণ্ডিচেরির মহাসাধক শ্রী অরবিন্দ বলছেন যে মনকে আমরা এমন শিক্ষাই দেব যাতে আমরা আমাদের ছড়িয়ে থাকা শক্তিকে নিয়ন্ত্রণ করে কোনো মহৎ উদ্দেশ্যে চালিত করতে পারি। তিনি বলছেন আমরা অবশ্যই নিজেদের নিয়ন্ত্রণ করতে শিখব, অথচ আমরা ঠিক উল্টো কাজটাই করি। ছড়িয়ে থাকা শক্তিকে এক বৃত্তের মধ্যে জড়ো না করে তাকে আমরা নানা পথে বিন্যস্ত করি, যার ফল হয় কষ্ট আর যন্ত্রণা। এক সত্যিকারের শান্তিপূর্ণ সুসংহত জীবন লাভের প্রধান শর্তই হচ্ছে মনের একাগ্রতা, অর্থাৎ একাগ্র চিত্ত, এবং এই সুন্দর অবস্থায় পৌঁছানোর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করাটাই সবচেয়ে বড় কথা। এই কথাগুলি স্বামীজিও বলেছেন সেই সমস্ত মানুষদের কথা বলতে গিয়ে যারা তাদের মহামূল্যবান শক্তিকে বিক্ষিপ্ত করে দিয়ে একটু শান্তির জন্য হাহাকার করেন। স্বামীজি কথিত অন্ধকার দশাটি আসলে আমাদের পূর্ববর্ণিত মূঢ় অবস্থা, যা ভালো বা মন্দ কোনো অবস্থার প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করে না। উত্তেজনার প্রভাবে এই দশা জড়োদ্গবের মতো, যেন পাথরের মতোই জড়।
নিয়ন্ত্রণ হলো আসলে এই ছড়িয়ে থাকা শক্তিকে এক জায়গায় জড়ো করা এবং আমাদের দৈবী সত্তার উপর আমাদের সমুদয় মনোযোগ নিবদ্ধ করা। কারণ এই হলো আমাদের সত্য স্বরূপ। বড় কঠিন কাজ, কারণ আমাদের মূল্যবান মনোসম্পদকে তো আমরা এ জগতের পার্থিব সুখের খোঁজেই শেষ করে ফেলি। ব্যর্থ হয় মানব জন্ম। আমাদের সত্য স্বরূপ, আমাদের দৈবী সত্তা থেকে মন সরে যায় দূরে। সুতরাং এই ক্ষিপ্ত বা মূঢ় দশায় থাকা মনকে প্রথমে নিয়ন্ত্রণে আনা চাই, তাকে ধীরে ধীরে গুছিয়ে এনে এক বৃত্তের করে, বলতে পারেন বিক্ষিপ্ত দশার মাধ্যমে। যদি মন আমাদের সততই নানা দিকে নানা অভিমুখে সঞ্চরণশীল, তবু সত্য সন্ধানী অবিরাম চেষ্টা করেন তাকে গুছিয়ে গুটিয়ে এনে কেন্দ্রমুখী করতে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর এবার আপনাদের চিঠিপত্র। মৌসুমী ব্যানার্জি চিঠি লিখেছেন বেলগাছিয়া থেকে এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের জন্য। বিষয় ভালো মানুষ। পড়ে শোনাই সেই চিঠি। শরণাগত প্রোগ্রামের কাণ্ডারি আপনাকে ও বিগ এফএম এর সকল কলাকুশল ভাই বোন বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আপনার নির্বাচিত ভালো মানুষ বিষয় ভিত্তিক চিঠি লিখতে বসে অনেক কথাই মাথার মধ্যে গিজগিজ করছে। বুঝতেই পারছি না কোন কোন কথা বলা দরকার। আসলে ভালো মানুষ এই কথাটার পরিব্যাপ্তি অনেক বেশি। জীবনের যাত্রাপথে প্রায় মাঝ বরাবর এসে পড়েছি। অনেক ভালো মানুষেরই দেখা পেয়েছি। এখানে এত স্থান সংকুলান সম্ভব নয়। আমার কাছে ভালো মানুষ কথাটা তাদের জন্যই প্রযোজ্য যারা নিজের ছাড়াও অন্যের ভালোর জন্য আন্তরিকভাবে চিন্তা করেন ও কিছু করবার চেষ্টা করেন। এইরকম মানুষ ছোটবেলায় যাকে দেখেছিলাম সেই মানুষটিকে তখন খুব অদ্ভুত ধরনের মনে হতো, কারণ যথেষ্ট বিত্তশালী ও প্রভাবশালী হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত সাধারণভাবেই থাকতেন। কয়েকটি স্কুল কলেজের সঙ্গে যুক্ত ছিলেন ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নের জন্য। কত মানুষকেই দেখেছিলাম অসহায় অবস্থায় তার কাছে সাহায্য পাবার জন্য আসতেন। একেবারেই এখনকার সময়ের একজনের কথা বলতে চাই। সে একেবারেই আমার অজানা অচেনা মানুষ, এক ট্যাক্সির চালক। বছরখানেক আগের কথা। আমি বাড়ির কাছেই বাজারের কাজে বেরিয়েছি। কিছুক্ষণ পরেই কালো মেঘ করে জোর বৃষ্টির তোড়জোড় শুরু হলো। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার আগমন। রাস্তার পাশে দাঁড়ানো আমাকে দেখেই এই ট্যাক্সির চালক ভাই ডাক দিল আমায়, দিদি ভাই আগে উঠে পড়ুন। আমি তাকে জানাই আমার বাড়ি 5 মিনিটের রাস্তা। রিক্সার জন্য দাঁড়িয়ে আমাকেই সচেতন করলেন সেই চালক ভাই, জোর বৃষ্টি ঝড়ের সময় আপনি একা দাঁড়িয়ে থাকবেন না, চিন্তা করবেন না, আমি পৌঁছে দিচ্ছি। চিন্তার খোরাক সঙ্গে নিয়েই উঠেছিলাম। 2 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম বাড়িতে। আর শুরু হয়েছিল ভীষণ বৃষ্টিপাত। আরো এখনকার কথাই বলি, শরণাগত পরিবারের এমন দিদি বন্ধুদের কথা। বৃদ্ধাশ্রম অনাথাশ্রমে নিয়মিত যোগাযোগ করেন, যান। আমার এক বন্ধুর কথাও বলতেই হয়, যার মানসিক জোরেই আমি নিজেকে সচল করি। আপনার কাছে চিঠি লেখার উৎসাহ তার কাছেই পাওয়া। আপনার কণ্ঠে চিঠির পাঠ শুনতে পাবো এমন আশায় রইলাম। ভালো থাকবেন সবাই, প্রণাম নেবেন। মৌসুমী ব্যানার্জি, বেলগাছিয়া। এই রবীন্দ্রনাথের একটা গান আছে জানেন তো, আমি ঠিক ঠিক বলতে পারবো কিনা জানি না, স্মৃতি থেকে বলছি তো। পথে যেতে যেতে হঠাৎ কখন যে তোমার পরশ লাগে কে জানে, এইরকম একটা কথা আছে আর কি। সুর করে করে বললে গানের কথাগুলো ঠিক ঠিক হবে, কিন্তু সেটা আপনাদের পক্ষে কিঞ্চিত ভয়ঙ্কর হয়ে যাবে, সেই জন্য আমি আর সেই দিকে যাচ্ছি না। কিন্তু এই যে পথে যেতে যেতে হঠাৎ কখন কোনখানে তোমার পরশ আসে, এইটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই ঘটে। কিন্তু এই খ্যাপা পরশ পাথর খুঁজে ফেরার মতন করে আমরা সবসময় তাদের লক্ষ্য করি না। আপনি লক্ষ্য করেছেন এবং আমাদের জানিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন।
আমরা এখন আছি দার্জিলিং এর মহাকাল মন্দিরে, মানে মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি আমরা। একের পর এক মন্দির পার হয়ে, একের পর এক দেবস্থান বলুন, ধর্মস্থান বলুন, সেগুলো পার হয়ে আমরা যাচ্ছি। তো পথে রামচন্দ্রের মন্দির দেখলাম, তার সঙ্গে লাগোয়াই আছে হনুমানের মন্দির, এবং রামচন্দ্র হনুমান তো একসঙ্গে থাকতেই পারেন। তো সেটা দেখে বাইরে বেরিয়ে আসার পর আমি গতদিন আপনাদের বলছিলাম যে একটা বিরাট মন্দির, বিরাট একটা মন্দির অপেক্ষা করে আছে, আপনি তার দিকে তাকাবেন এর জন্যে। সে হলো পৃথিবী মাতার মন্দির। এই সমস্ত দেবতা, সমস্ত দেবী, এই চরাচরের যা কিছু বড়, যা কিছু বৃহৎ, যা কিছু মহান, সেই সমস্ত কিছু এই পৃথিবী মায়ের যে বুকে, তার মধ্যে আশ্রয় পায়। পাহাড়ের ওপরে আছেন আপনি এখন, গাছপালার ফাঁক দিয়ে শীতের রোদ এসে পড়েছে, আর এই গাছপালাগুলো, পাহাড়ের গাছগুলো তো লম্বা লম্বা হয়। এই লম্বা লম্বা গাছ, ধরুন খাদের তলা থেকে প্রায় যেন উঠে এসেছে গাছগুলো, আর তার গায়ে বড় 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 সমস্ত পাতা। সেই পাতার ভেতর দিয়ে সূর্যের রশ্মি এসে পড়েছে, পাতার উপরে যে রশ্মি এসে পড়েছে সেই পাতাটাকে ঝকঝকে সাদা করে দিচ্ছে, তার ফাঁক দিয়ে পাতার উল্টো দিক দিয়ে সেই সূর্যের যে সাদা রংটা, সেইটা দেখা যাচ্ছে। ঝিলমিল 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 করছে পাতাগুলো। বহু নিচে খাদ, আর দূরে 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 পাহাড়ের চূড়া, নীল আকাশ। পাহাড়ি আকাশের রং তো একেবারে ঘন নীল হয়। আর মেঘ, ধরুন যখন আপনি গেছেন তখন মেঘ একদম সাদা ধপধপ ধপধপ করছে, তুলোর বল থুপ 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 করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে দৃশ্য, তার সামনে বেশ কিছুক্ষণ একেবারে চুপচাপ করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কিন্তু না, তাকিয়ে থাকলে তো হবে না, মূল মন্দিরের দিকে যেতে হবে তো আমাদের। তা বাইরে একটি তরুণ, এই তরুণ পার হয়ে সোজা চলে যেতে হবে অল্প খাড়াই পথ ধরে, অর্থাৎ আপনি ওপরের দিকে উঠছেন, কিন্তু সেই ওঠাটা আপনার পক্ষে কষ্টকর হচ্ছে না, কষ্টকর হবে না। তার কারণ একেবারে ভারী সুন্দর রাস্তা চলে গেছে, মানে সবটা মিলিয়েই খুব সুন্দর। একটা সবুজ রঙের কার্পেট পাতা আছে আপনার পথের মধ্যে, মানে কার্পেট পেতে আপনাকে অভ্যর্থনা করা হচ্ছে। একপাশে সবুজে লালে মেশানো রেলিং, আর অন্যদিকে পাথরের দেওয়াল, সেখানেও নানান রঙের পাথর দিয়ে সাজানো। ঠিক মন্দিরে যাওয়ার পথ বলে মনে হয় না। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পরে আবার ফিরে আসব মহাকালের মন্দিরে যাবার পথ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর আবার সৌমিত্র বসু, এবং গানের পর আবার মহাকাল মন্দিরের দিকে যাত্রা। 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। তো এই যে সুন্দর করে সাজানো, এই সুন্দর করে সাজানো পথ দিয়ে যেতে যেতে হয়তো একটু বুড়ো হয়েছি বলে আমার মনে হতে থাকে যে এই পথটা ঠিক যেন ধর্মস্থানে যাবার পথ নয়। মানে অনেককেই হাহুতাশ করতে শুনি, সেটা কেবলমাত্র যে মহাকাল মন্দিরের কথা তো বলছি না, অন্য যে সমস্ত মন্দিরগুলো আছে, এই কেদার, হ্যাঁ, বা এইরকম সব যে মন্দিরগুলো আছে। কেদারের কথা আগে মনে পড়লো, কারণ আমার একেবারেই ছোট সন্তান তুল্য একটি মেয়ে, সে কেদারে যাবে বলে ঠিক করেছে। এখন অনেক বেশি সুবিধে হয়ে গেছে, অনেক বেশি রাস্তাঘাট হয়ে গেছে, অনেক বেশি দোকানপাট হয়ে গেছে, অনেক বেশি শহর গ্রাস করে নিয়েছে এই সমস্ত জায়গাগুলোকে। তার ফলটা যে সবসময় খুব ভালো হচ্ছে এমনটাও তো নয়। ধস নামছে, তলিয়ে যাচ্ছে, পাহাড় কেঁপে উঠছে, প্রতিহিংসা নেবার চেষ্টা করছে, তার উপর মানুষের আগ্রাসনের, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সে তো অন্য কথা। কিন্তু একটা কথা মনে হয় যে কোথাও একটা কষ্ট না করে দেবতার কাছে যাওয়া আর কষ্ট করে দেবতার কাছে যাওয়া, এই দুটোর মধ্যে কোথাও একটা তফাৎ আছে। তো যাই হোক, এই আপনি বেরোলেন এইসব মন্দির দেখে, এখানে একটা তোরণ আছে, সেই তোরণের কথা বলি আপনাদের। এই তোরণের মাথায় একটা ভাস্কর্য আছে। না, ভাস্কর্য বললে যেটা বোঝায়, আমরা অনেকগুলো ধর্মস্থান দেখেছি, অনেকগুলো মন্দির দেখেছি, সেই সমস্ত জায়গায়
ভাস্কর্যের যে রূপ আমরা দেখেছি তার সঙ্গে তুলনা করবেন না। আমি আগেই বলছি যে এই মহাকাল মন্দিরের যে ভাস্কর্য, সেই ভাস্কর্য খুব উন্নত স্তরের ভাস্কর্য, এই কথা বলা যাবে না, কিন্তু সেই ভাস্কর্য দেখতে পাচ্ছি তোরণের মাথার উপরে নীল জল, সেই নীল জলের ওপর কোন একটা পাথরেই মনে হয় ঠেসান দিয়ে মহাদেব বসে আছেন, আর পাশে পার্বতী বসে আছেন। মহাদেব বাঘছাল পরে আছেন, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, গায়ের রং ঘন নীল, আর পাশে পার্বতী একেবারে ভারতীয় বধূর রূপ ধরে বসে আছেন। যাই হোক, এই তোরণের পরেই একটা ঘন্টা, যদি হাত বাড়িয়ে নাগাল পান তাহলে ঘন্টাটা বাজিয়ে দিন, তারপর চলুন তীর্থপথ ধরে। তো আগেই বলেছি পথটি বড় মনোরম, খুব বেশি খাড়াই নয়, তার বাইরে একেবারে রঙে রঙে রঙিন করে তোলা হয়েছে পথকে। রেলিং এর রং, কার্পেটের রং, পাশের পাঁচিলের রং বেরঙের পাথরের রং, আর যেটা আছে গোটা পথ জুড়ে অজস্র পতাকা রয়েছে, অজস্র অজস্র পতাকা, মানে ছেদহীন ভাবে পরপর পরপর নানান রঙের পতাকা, এবং তাতে নানান রকম সব মন্ত্র দেওয়া রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই সুন্দরের মধ্যে দিয়ে পথ চলছি আমরা। এই অবস্থাতেই শেষ করি আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, পোড়ো মোর বেড়াল ছানাটি। আমি ওকে মারিনে মা বেত, মিছি মিছি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন। ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা। আমি বলি ছ ছ জ ঝ ইয়, ও কেবল বলে মিয় মিয়। প্রথম ভাগের পাতা খুলে আমি ওকে বোঝাই, মা কত চুরি করে খাসনে কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে। মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। যত বলি চ ছ জ ঝ ইয়, দুষ্টুমি করে বলে মিয়। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আড়ে আড়ে চায় মুখ পানে। এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যেই, কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ জ ঝ ইয়, ও কেবল বলে মিয় মিয়। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। এইটাই হচ্ছে সকালবেলার একমাত্র